প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বায়োলজি নিয়ে আর ভয় নেই। আমাদের মেডিকেল আওয়ার ড্রিম থেকে তোমাদের জন্য আমরা জিরো টু হিরো কোর্স শুরু করে দিয়েছি। এই কোর্স করলে তোমার আশা করি বায়োলজির একাডেমিক টু অ্যাডমিশনের যত পড়াশোনা আছে সব কিছু কভার হয়ে যাবে এবং আমি প্রতিটা ক্লাস অনেক যত্ন সহকারে খুব সুন্দরভাবে গুছিয়ে নিব। আমাদের এই প্রতিটা ক্লাস যদি তোমরা কমপ্লিট করতে পারো, আশা করি তোমাদের বায়োলজির কোনো সমস্যাই থাকবে না। আমাদের প্রথম চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। বোটানির প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন চ্যাপ্টারে তোমরা প্রথম দিকে যেই পার্ট পরিকল্পনা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে, প্রায় 25টার মতো। তবে আমরা ট্রাই করব তোমাদের 7 থেকে 8টা ক্লাসের ভিতরে টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করায় দেওয়ার জন্য। এবং আমি চাই প্রতিটা স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো নিয়মিত করো এবং ক্লাসটা কীরকম লাগে আমাদের কমেন্ট সেকশনে জানাবা। এবং অবশ্যই আমাদের মেডিকেল আওয়ার ড্রিমের ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা কিন্তু টার্গেট নিয়েছি তোমাদের ফুল বায়োলজি একদম একাডেমিক টু বেসিক, সব একাডেমিক টু অ্যাডমিশনের বেসিক সব কিছু ক্লিয়ার করে দেওয়ার। চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারে কী কী আছে এবং আমাদের কীভাবে পড়া লাগবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চেন হয়, ইভেন একাডেমিকেও এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, অনেক বেশি রিটেন কোশ্চেন। দেখো, কোষ বা সেল নামকরণ করেন রবার্ট হুক। কে কোষ বা সেল নামকরণ করেন? রবার্ট হুক। তোমরা রবার্ট হুকের কথা জানো। বিজ্ঞানী রবার্ট হুক তোমার অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেছিলেন কোষ। উনি মৌমাছির ছোট চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ দেখতে পেয়েছিলেন, লিটল বক্স দেখতে পেয়েছিলেন ছোট ছোট। এবং তোমরা জানো যে সন্ন্যাসীরা বা পাদ্রীরা যেখানে থাকে তারাও কিন্তু ছোট ছোট ঘরে থাকে, সেলে থাকে। ইভেন তোমরা কারাগারের কথা শুনেছো, কারাগারেও কিন্তু সেল, কারাগারে যে প্রকোষ্ঠগুলো অর্থাৎ ছোট ছোট গর্তের মতো কিছু দেখতে পেয়েছিলেন। এই ছোট ছোট গর্তগুলোকে উনি নাম দিয়েছিলেন সেল বা প্রকোষ্ঠ। ছোট ছোট গর্তগুলোকে উনি কী নাম দিয়েছিলেন? সেল বা প্রকোষ্ঠ। এই সেল শব্দটা আসছে ল্যাটিন সেলুলার শব্দ থেকে। কোন শব্দ? ল্যাটিন সেলুলার। আমি কিন্তু যেখানে যেখানে যা যা দরকার সব কিছু খুব সুন্দরভাবে দাগিয়ে দাগিয়ে পড়াবো। আমার মতো করে বইটা দাগিয়ে কমপ্লিট করতে হবে এবং আমি এক্সট্রা কিছু নোট দিব তোমাদের, সেই নোটগুলো কিন্তু নোট করে ফেলতে হবে। আলাদা একটা খাতা বানাও সবাই। আচ্ছা, তোমাদের এই বোটানি বইতে 3 দেশের ভাষার কথা তোমরা জানতে পাবা। 3টা ভাষার কথা। একটা হচ্ছে ইতালি, ইতালির ভাষা আছে একটা। আর এটা হচ্ছে গ্রিক, আর এটা হচ্ছে ল্যাটিন। তো এখন কথা হচ্ছে ইতালি যে শব্দটা আমাদের এই বোটানি বইতে আছে, ম্যালেরিয়া শব্দটা। কি শব্দ বলো তো? ম্যালেরিয়া। ম্যালেরিয়া আমরা তোমার হচ্ছে যখন পড়াবো তখন ম্যালেরিয়ার কথা জানবা যে ম্যালেরিয়া একটা ইতালীয় শব্দ। আর বইতে 90% যত আছে এরকম ওয়ার্ড বেশিরভাগই হচ্ছে গ্রিক শব্দ। ল্যাটিন খুবই কম, ল্যাটিন 5 to 10% ল্যাটিন, বুঝছো? ল্যাটিন তাহলে আমরা এখানে একটা পেয়ে গেলাম। আমাদের সেলুলার শব্দটা কোথা থেকে আসছে? ল্যাটিন থেকে আসছে। সেলুলার শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। এবং তিনি তার এই পর্যবেক্ষণ সম্পর্কে মাইক্রোগ্রাফিয়া নামক একটা গ্রন্থ প্রকাশ করেছিলেন। মানে উনি যা পর্যবেক্ষণ করলেন সেটা নিয়ে উনি একটা বই লিখে ফেলেছিলেন। আমরাও কিন্তু তাই করি। দেখো, আমরা যদি কিছু একটা নিয়ে গবেষণা করি সেটা নিয়ে কিন্তু একটা বই লিখতে চাই। এখন কোষ তো অনেক ছোট জিনিস, তাহলে ছোট মানেই মাইক্রো। ছোট মানে কি? মাইক্রো। আচ্ছা, আমরা ছোট যে গাড়িগুলো দেখি সেই গাড়িগুলোকে কি বলি? মাইক্রো, তাই না? তাহলে মাইক্রো শব্দের অর্থই ছোট। তাহলে আমাদের কোষটাও ছিল ছোট এবং মাইক্রো শব্দ দিয়ে আসলে গ্রাফিয়া মানে বই, ছোট্ট একটা পুস্তিকার ভিতরে ছোট্ট একটা কোষ সম্পর্কে কে বলেছিলেন? রবার্ট হুক বলেছিলেন। আচ্ছা, মাইক্রো যেহেতু বললাম, মাইক্রো মানে ছোট, তোমাদের কাছে আমার প্রশ্ন, তাহলে ম্যাক্রো মানে কি? মাইক্রো মানে যেহেতু ছোট, তাহলে তোমাদের কাছে প্রশ্ন, ম্যাক্রো মানে কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ম্যাক্রো শব্দের অর্থ কি? ছোট না বড়? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পেজে যতটুকু পড়ার আমি তোমাদের বলে দিয়েছি। এর পরের পেজে দেখো কি আছে। আমরা দেখতে পাচ্ছি কোষ তো খালি চোখে দেখা যায় না, তোমরা জানো, তাই না? কিন্তু কিছু কোষ আছে ব্যতিক্রম আর কি। উট পাখির ডিম, যেটা খালি চোখে দেখতে পাই আমরা। পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত। আচ্ছা, আমরা যে মুরগির ডিম খাই, মুরগির ডিমও তো একটা মাত্র কোষ দিয়ে গঠিত। তাহলে ডিমে কয়টা কোষ থাকে? ডিম কিন্তু একটা মাত্র কোষ দিয়ে গঠিত। হাঁস মুরগির ডিম খালি চোখে দেখতে পাও। উট পাখির ডিম পৃথিবীর সবচেয়ে বড় কোষ। সবচেয়ে বড় প্রাণী কোষের নাম কি যদি পরীক্ষায় আসে, তাহলে অ্যান্সারটা কি দিতে হবে আমাদের? সবচেয়ে বড় প্রাণী কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার উট পাখির ডিমের আকার আর কি। এছাড়া আমাদের মানুষের নিউরনের যে কোষটা আছে, আমাদের নিউরন কোষ হচ্ছে 1.37 মিটার।
নিউরন কোষটা তোমার 1.37 মিটার, নট সেন্টিমিটার, এটা একটু খেয়াল রাখবো আমরা। আর সেল শব্দের অর্থ তো তোমরা জানো জীবকোষ। বিজ্ঞানী হুক আসলে সেল আবিষ্কার করার সময় উনি জীবিত কোষ আবিষ্কার করেননি, উনি মূলত মৃত কোষ আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী হুক কীরকম কোষ আবিষ্কার করেছিলেন বলো তো? উনি কিন্তু জীবিত কোষ আবিষ্কার করেনি, উনি মূলত মৃত কোষ আবিষ্কার করেছিলেন, এবং সেটা মূলত কোষ প্রাচীর ছিল। তাহলে যদি বলা হয় যে কোষ প্রাচীরকে আবিষ্কার করেছে, আমার সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবা কমেন্টে। কোষ প্রাচীরকে আবিষ্কার করেছে, কোষ প্রাচীরও আবিষ্কার করেছে আমাদের রবার্ট হুক। হুক কিন্তু খেয়াল রাখো। এখন আসো, কোষ প্রাচীর তো মৃত কোষ, তাই না? এখন এই কোষ প্রাচীরের পরে, কোষ প্রাচীর আবিষ্কার করার পরে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আসলেন আমাদের লিওয়েন হুক। দেখো লিওয়েন হুকের নামে শেষেও কিন্তু সেই হুকই আছে, কিন্তু এই অ্যান্টনি ভন লিওয়েন হুক আসলে কোষের মৃত কোষ অর্থাৎ কোষ প্রাচীরের পরে জীবিত কী উপাদান আছে সেটা আবিষ্কার করেছিলেন, অর্থাৎ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন লিওয়েন হুক। পরীক্ষায় যদি আসে কোষ প্রাচীরকে আবিষ্কার করেন বা কোষকে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার হবে রবার্ট হুক, রবার্ট হুক। কিন্তু যদি বলা হয় স্পেসিফিকভাবে জীবিত কোষকে আবিষ্কার করেন, তাহলে কিন্তু অ্যান্সার হবে লিওয়েন হুক। খেয়াল রেখো কিন্তু লিওয়েন হুক হচ্ছে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এরপর আমরা বিজ্ঞানী ফেলিক্স ফন্টানার কথা জানি। ফন্টানা নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন 1781 সালে। আসলে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করতে যে উনি মূলত নিউক্লিওলাস আবিষ্কার করেছিলেন। বলো তো কি আবিষ্কার করেছিলেন? আমরা একদম নিউক্লিয়াস যখন পড়বো তখন নিউক্লিয়াসের ভেতরে, ধরো এটা একটা কোষ, কোষের ভিতরে এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে একদম ছোট্ট করে আরেকটা জিনিস থাকে যেটার কোনো কোষ প্রাচীর থাকে না, তোমার হচ্ছে কোষ ঝিল্লি বা প্রাচীর কিছুই থাকে না নিউক্লিওলাসে। সেই নিউক্লিওলাসটা নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত, সেই নিউক্লিওলাস মূলত আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফন্টানা। অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কারেরও আগে নিউক্লিওলাস আবিষ্কার হয়েছে, সেটা 1781 সালে। এরপরে 1833 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন মূলত গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করেন। ব্যাপারটা এরকম, ধরো এটা একটা কোষ, হ্যাঁ, এই যে এখানে আমি এঁকে রাখছি কোষ, এটা একটা কোষ, সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আরও আদার্স অনেক অঙ্গাণু আছে। তো যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হইল, তখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বোল্ড করতে করতে অর্থাৎ ফোকাসে আনতে আনতে নিউক্লিয়াস বাদ দিয়ে নিউক্লিওলাসটাকে ফোকাস করে ফেলেছিলেন আমাদের বিজ্ঞানী ফন্টানা 1781 সালে। উনি জানেই না যে এই নিউক্লিওলাসের চারদিকে নিউক্লিয়াস অবস্থিত। পরবর্তীতে 1831 সালে রবার্ট ব্রাউন মূলত নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। তাহলে পরীক্ষা যদি আসে নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। কিন্তু যদি প্রশ্ন আসে যে নিউক্লিওলাসকে আবিষ্কার করেন বা নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান কে করেন, খেয়াল করো অনুমান, মানে নিউক্লিয়াস সম্পর্কে কিছু একটা ধারণা অনুমান দিয়েছিলেন আমাদের ফন্টানা। কিন্তু স্পেসিফিকভাবে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন, সেটা 1833 সালে। তার মানে এই লোক মনে হয় জেনেও যায় নাই যে উনি আসলে নিউক্লিওলাস আবিষ্কার করেছেন, নিউক্লিয়াস না। নিউক্লিওলাস আবিষ্কারের মধ্য দিয়ে নিউক্লিয়াস আবিষ্কারের অনুমান দিয়েছিলেন। এরপরে আমাদের 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। দারুণ না ব্যাপারটা? এরপর একটা বিজ্ঞানী এখানে আছে আমাদের ফেলিক্স ডুজারডিন। উনি কোষের ভিতরে থকথকে জেলিন একটা পদার্থ পেয়েছিলেন, তার নাম দিয়েছিলেন সার্কোট। এটা একটা নতুন ইনফরমেশন। সার্কোট সম্পর্কে কে বলেছিলেন? ডুজারডিন। তাহলে এখানে যে সালগুলো আছে এই সালগুলো আমাদের তো স্পেসিফিকভাবে মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা যে ডুজারডিন সার্কোট সম্পর্কে বলেছিলেন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন, ফন্টানা নিউক্লিয়াস সম্পর্কে অনুমান দিয়েছিলেন, অর্থাৎ উনি নিউক্লিওলাস আবিষ্কার করেছিলেন, লিওয়েন হুক জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন, রবার্ট হুক কোষ প্রাচীর আবিষ্কার করেছিলেন, কোষ আবিষ্কার করেছিলেন, অর্থাৎ মৃত কোষ আবিষ্কার করেছিলেন। ব্যাস এই কয়েকটা ইনফরমেশন আমরা ভালো করে মনে রাখবো। এবং এখানে আরেকটা ব্যাপার দেখো, বিজ্ঞানী পারকিনজে 1840 সালে বিজ্ঞানী পারকিনজে প্রোটোপ্লাজম সম্পর্কে ধারণা দিয়েছিলেন। একটা তরল পদার্থ ছিল, সেই তরল পদার্থের নাম প্রোটোপ্লাজম। পারকিনজে, দেখো পারকিনজে লিখতে প লাগে, প্রোটোপ্লাজম লিখতেও কিন্তু আমাদের প লাগতেছে। তাহলে প্রোটোপ্লাজম সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন বা প্রোটোপ্লাজম নাম কে দেন? পারকিনজে, এরপর দেখো আমাদের হচ্ছে ম্যাক্স নল এবং রাস্কা, উনি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। খেয়াল করো, অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে? অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক লিওয়েন হুক। কিন্তু পরীক্ষায় যদি ঘুরায় কোশ্চেন আসে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারককে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হচ্ছে ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা। ঠিক আছে, তোমরা কিন্তু দারুণ একটা ইনফরমেশন জানলা। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হচ্ছে নল আর রাস্কা। ওকে, নল অ্যান্ড রাস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে। আর আমাদের শুধু অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছে অ্যান্টনি ভন লিওয়েনহুক। আমি কিন্তু একটা পেজে খুঁটে খুঁটে পড়াচ্ছি খুব সুন্দরভাবে। এরকম করে আমার সাথে যদি কেউ পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারো, তাহলে আশা করি মেডিকেল অ্যাডমিশন টেস্টকে
কেন, যে কোনো ভর্তি পরীক্ষায় বায়োলজির কোশ্চেন তোমাদের কাছে অনেক ইজি হবে, আর আমি সেটাই চাচ্ছি যাতে তোমাদের একাডেমিক একটু বেসিক তৈরি হয়ে যায়, এবং আমি এইভাবে পড়াইতেই পছন্দ করি আসলে। ওকে, এরপরে দেখো কোষ সম্পর্কে কতজন বিজ্ঞানী কত রকম সংজ্ঞা দিয়েছে। আমাদের জিন ব্রাকেট নামক একজন বিজ্ঞানী, উনি বলেছেন যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, অর্থাৎ গঠনগত মৌলিক একক সম্পর্কে বলছে বিজ্ঞানী জেন ব্রাকেট। লই আর সিকেভিস, সালটা নিয়ে একটু ঝামেলা আছে, সালটা 1969 আছে পেছনে, এখানে আবার 63 লেখা, আমার মতে 69ই কারেক্ট। আচ্ছা, লই অ্যান্ড সিকেভিসের মতে কোষ হচ্ছে জৈবিক কার্যকলাপের একক। আমাদের যত জৈবিক কার্যকলাপ আছে, জৈবিক কার্যকলাপ নিয়ে আমাদের লই অ্যান্ড সিকেভিস মূলত কথা বলেছেন, এবং বলছে যে কোষ হচ্ছে জৈবিক কার্যকলাপের একক যা একটা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ একটা কোষ, এই যে একটা কোষ, কোষের যে আবরণটা, কোষের আবরণটা হচ্ছে অর্ধভেদ্য ঝিল্লি। অর্ধভেদ্য মানে কি? মানে কিছু জিনিস ভেদ করে, কিছু জিনিস ভেদ করতে পারে না। ভেদ্য মানে কি? সব কিছুই ভেদ করতে পারে, সব কিছুই ভিতরে ঢুকে যায় ভেদ্য। অভেদ্য মানে কি? কিছুই ভিতরে ঢুকতে পারে না। আর অর্ধভেদ্য মানে কিছু কিছু জিনিস ভেতরে প্রবেশ করে, আবার কিছু কিছু জিনিস ভেতরে বাইরে থেকে যায়, প্রবেশ করতে পারে না। ছাঁকনির মতো, ছাঁকনিতে কি হয়, আমরা যদি চা ছাঁকি, চা পাতাটা উপরে থেকে যায়, পানিটা নিচে পড়ে যায়, তাই না, চায়ের পানিটা, ওরকম আর কি। চা পাতার যে ছাঁকনি, ওটা কিন্তু অর্ধভেদ্য টাইপেরই, ওরকম আর কি, বুঝছো? যে অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। আত্মপ্রজনন মানে কি? নিজে নিজেই প্রজনন করতে পারে, একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয়। দ্যাট মিনস লই অ্যান্ড সিকেভিসের সংজ্ঞাটা খুব সুন্দরভাবে আমরা বুঝলাম যে জৈবিক কার্যকলাপের একক, এটা অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এটা আত্মপ্রজননে সক্ষম। অর্থাৎ জৈবিক কার্যকলাপ বললে লই অ্যান্ড সিকেভিস। হিকম্যান কি বলেছে দেখো, কোষ জৈবিক গঠন ও কার্যের একক, এটি ন্যূনতম জৈবিক একক। দেখো, জৈবিক গঠন, জৈবিক একক, এই টাইপের কথা বললে এটা হিকম্যানের সঙ্গে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমাদের রবার্টিসের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মূলত রবার্টিসের সংজ্ঞাটাই 1 মার্কের জন্য যদি প্রশ্ন আসে যে কোষ কি বা কোষ কাকে বলে, তাহলে আমরা রবার্টিসের সংজ্ঞাটা দিব। রবার্টিসের মতে কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এটাই সবচেয়ে সুন্দর সংজ্ঞা, মৌলিক গঠনগত ও কার্যগত একক। তবে লই অ্যান্ড সিকেভিসেরটাও ভালো করে মনে রাখো, তোমরা মনে রাখবা মূলত দুইটা, রবার্টিসের আর লই সিকেভিসেরটা। কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। আশা করি এই পেজে যা যা পড়াইছি সবকিছু তোমাদের নখদর্পণে চলে এসেছে। তাহলে আমাকে অ্যান্সার দাও তো, সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম। উট পাখির ডিম দেখেছো তোমরা? মানুষের সবচেয়ে বড় কোষের নাম কি? এটা হচ্ছে মোটর নিউরন, নিউরন কোষ আর কি, 1.37 মিটার লম্বা। এটা সম্পর্কে আমরা আবার আলোচনা করবো এই চ্যাপ্টারের শেষের দিকে। এখানে আমি দেখো কি বলেছি, কোষের আবিষ্কারক রবার্ট হুক। রবার্ট হুক এই যে কোষ আবিষ্কার করার পরে কোন গ্রন্থে লিখেছিলেন, এটা কিন্তু নোট করবা তোমরা। আজকে তোমাদের বাড়ির কাছে আছে কিছু, নোট করে আমাকে মেডিকেল আউটরিমে পোস্ট করতে হবে এবং ক্লাসটা কীরকম হয়েছে জানাইতে হবে। দেখো, এই নোটের মধ্যে আমি কি বলেছি, যে রবার্ট হুক মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের কথা বলেছেন এবং সেই গ্রন্থে কোষ সম্পর্কে জানিয়েছেন। সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ। সেলুলার শব্দটা কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। সবচেয়ে ছোট কোষের নাম কি? সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটা নিয়ে পেছনে আলোচনা আছে। আর হচ্ছে তোমার একে PPLO বলা হয়, অর্থাৎ প্লুরো নিউমোনিয়া লাইক অর্গান বলা হয়। তো এটা নিয়ে জাস্ট তোমাদের বইতে আছে। দেখো, আমাদের মানুষের ক্ষেত্রে সবচেয়ে লম্বা কোষের নাম মোটর নিউরন, আর সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে ডিম্বাণু। মানুষের ডিম্বাণু তো দেখো নাই, মানুষের ডিম্বাণু 0.1 মিলিমিটার লম্বা। এটা আলিম স্যারের বইয়ের তথ্য। আমি কিন্তু তোমাদের পড়ানোর সময় আজিবুর স্যার, আলিম স্যার, হাসান স্যার, যত স্যারের ইনফরমেশন যা যা দরকার লাগে এক্সট্রা সব কিছু দিয়েই পড়াবো। মানে আমাদের পড়াশোনাটা হবে একদম হায়ার লেভেলের পড়াশোনা, এর বাইরে কিছু পড়া লাগবে না। আমার ক্লাস করার পরে তোমাদের আর কিচ্ছু পড়া লাগবে না, খালি আমি যা বলবো তাই। ওকে, এরপর দেখো, আমাদের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ মানব দেহে আর কি, মানুষের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোষের নাম শুক্রাণু। দেখো, তুমিও একটা শুক্রাণু ছিলাম, আমিও একটা শুক্রাণু ছিলাম, তাই না? শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটেই তো আমরা হয়েছি মূলত। সকল প্রাণীর এই অবস্থা। অর্থাৎ আমরা মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম কি যদি বলা হয় মানবদেহের ক্ষেত্রে সবচেয়ে ছোট কোষ কোনটা, তাহলে শুক্রাণু। আর যদি বলে ক্ষুদ্রতম কোষ কোনটা মানবদেহের ক্ষেত্রে, ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা। তোমরা রক্ত চ্যাপ্টার পড়ার সময় দেখবা যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা আছে। আমাদের মানব দেহের ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে অনুচক্রিকা। প্রথম জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন অ্যান্টনি ভন লিউয়েনহুক। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। এটা নিয়ে একটু পরে আলোচনা করবে, এটা আপাতত তোমরা নোটটা করে রাখো।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, একে পিপিএলও বলা হয়। এটা আছে তোমাদের বইতে পেছনের পেজে আছে, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম বলা হয় আর কি। এটা পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটাকে পিপিএলও বলা হয়, অপশনে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম থাকতে পারে। ওকে, এটা নোট করে ফেলবা। এরপর দেখো আমাদের এখানে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি আমি, আমাদের অনেক আগে 1880 দশকে মূলত মানুষজন বিশ্বাস করতো যে সেল কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ কোষ হয় আগের কোষ থেকে, পুরাতন কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি। প্রি এক্সিস্টিং সেল থেকে মানে এক্সিস্ট করা মানে কি থাকা, তাই না? অর্থাৎ আগে যে কোষ ছিল সেই কোষ থেকে সেল সৃষ্টি হয়েছে আর নতুন কোষ সৃষ্টি হয়েছে, এরকম কথা। কিন্তু একদম শুরুতে আসলে কোষ ছিল না। মূলত আমাদের মিথেন কি CH4, তাই না? মিথেন সাথে অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন, মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সাথে পানিটা ছিল মূলত জলীয় বাষ্প, পানি জলীয় বাষ্প আকারে ছিল। এই তিনটা জিনিস একসাথে, তখন অক্সিজেন ছিল না, বুঝছো, মুক্ত অক্সিজেন ছিল না। এই তিনটা জিনিস একসাথে মিলিত হয়ে মূলত তৈরি করেছিল অ্যামিনো অ্যাসিড। কি তৈরি করেছিল বলো তো? অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিনের ক্ষুদ্রতম একক তোমরা জানো। কার্বোহাইড্রেট ক্ষুদ্রতম একক হচ্ছে গ্লুকোজ, প্রোটিনের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন বা আমিষের। সেই অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, অ্যামিনো অ্যাসিড থেকেই মূলত আমাদের কোষ সৃষ্টি হয়েছে, এটা ধারণা করা হয়। ওকে, অনেকে আবার ধারণা করে আরএনএ ছিল প্রথমে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, অনেকে ধারণা করে, বুঝছো, যে প্রথমে আরএনএ ছিল, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে। এটাকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলা হয়। যাই হোক, আমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই, আমরা জাস্ট ধারণাটা নিলাম যে কোষ কোথা থেকে সৃষ্টি হয়েছে। কোষ অনেকে ধারণা যে কোষ থেকে কোষের সৃষ্টি, কিন্তু অনেক শুরুতে তো কোষ ছিলই না, জীবনই ছিল না। তাহলে তখন কি হয়েছিল? তখন মূলত অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এগুলা মিলিত হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিল। সেই অ্যামিনো অ্যাসিড থেকেই প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিন থেকেই কোষ সৃষ্টি হয়েছে, এটা ধারণা করে। অনেকে আবার ধারণা করে যে আরএনএ থেকেই প্রোটিন তৈরি হয়েছে, এটাকে আরএনএ হাইপোথেসিস বলা হয়। ব্যাস এইটুকু জানলা তোমরা, আর কিছু জানার দরকার নেই। গবেষণাগারে দেখো অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এগুলো সব কিছুকে একসাথে কন্ডেন্সারে দিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করেছিলেন বিজ্ঞানী মিলার আর ওয়েরি। মানে ওনারা গবেষণাগারে এটা তৈরি করেছিলেন, সেই ছবিটা এখানে দিয়ে দিচ্ছে। এটা চিত্র আঁকাকে কিচ্ছু করা লাগবে না, আমি যা দাগাই দিচ্ছি তার বাইরে কিছু পড়া লাগবে না, আমি প্রতিটা লাইনের ব্যাখ্যা দিচ্ছি। তারপরেও যদি কিছু না বুঝো, তোমাদের কো-ইনস্ট্রাক্টর ভাইয়া পড়া আছে, গাইডলাইনারদের সাথে কথা বলবা, ঠিক আছে? এরপরে দেখো, প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে, জীব থেকে তো সৃষ্টি না, কারণ প্রথমে তো জীবন ছিল না। প্রথম কোষ অবশ্যই কোথা থেকে সৃষ্টি হয়েছে? জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছে। তারপরে লাইটেনিংয়ের ফলে, লাইটেনিং মানে কি? সূর্যের আলোক। লাইটেনিংয়ের ফলে বায়ুমণ্ডলে বিরাজমান মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি, জলীয় বাষ্প এগুলো থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, আমি তো তোমাদের বললামই। এছাড়াও গভীর সমুদ্রে কার্বন যৌগ তৈরি হয়েছে, ফসফোলিপিড বাই লেয়ার তৈরি হয়েছে। এখন তোমাদের প্রশ্ন, বাই লেয়ার মানে কি? বাই, যেখানে বাই পাবো সেখানে দুই, লেয়ার মানে তো জানোই, তাই না? স্তর টাইপের কিছু। তাহলে বাই লেয়ার মানে কয়টা লেয়ার? বাই লেয়ার মানে দুইটা লেয়ার। বাই লেয়ার বিশিষ্ট আবরণ তৈরি হয়েছিল, বুঝছো? ফসফোলিপিডের বাই লেয়ার তৈরি হয়েছিল। ফসফোলিপিড আবার কি? লিপিড আছে অনেক রকমের, তার মধ্যে ফসফোলিপিড একটা। এটা নিয়ে পরে আলোচনা হবে কোষ রসায়ন চ্যাপ্টারে। আরএনএর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল, আরএনএর মাধ্যমে। ওই যে আমরা আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসের ধারণাটা বললাম, যে আদি কোষের ডিএনএ পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা আবৃত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়। দেখো, একটা আদিকোষের ছড়ানো ছিটানো ডিএনএ থাকে, আদিকোষে ভালো করে ডিএনএ থাকে না, মানে গঠনগত ডিএনএ থাকে না। সেই ডিএনএটাকে একটা আবরণে আবৃত করে তারপরে সুগঠিত একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। অর্থাৎ আদিকোষের যে ডিএনএটা ছিল আদিকোষের ভিতরে, সেটাই কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়ে নিউক্লিয়াসে পরিণত হয়েছে। তাইলে আমাদের প্রকৃত কোষের উৎপত্তি মূলত আদিকোষ থেকে। আগে ছিল আদিকোষ, তার থেকে প্রকৃত কোষ। তাহলে পরীক্ষা যদি সরাসরি কোশ্চেন করা হয় যে প্রকৃত কোষের উৎপত্তি কোন কোষ থেকে? আদিকোষ থেকে, ঠিক আছে? ওকে, আমরা এই কোষের ভিতরে আসলে জেনেটিক কোড থাকে, জেনেটিক কোডের ভিতরে 64টা কোডন থাকে, এটা আপাতত জানলা। আদিকোষ থেকেই মূলত প্রকৃত কোষের সৃষ্টি। ধরো এই যে একটা আদিকোষ ছিল, আদিকোষের ভিতরে ছড়ানো ছিটানো ডিএনএ ছিল, সেটার আমি আবরণ দিয়ে আবৃত করে দিলাম, নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। আদিকোষটা কি হয়ে গেল? প্রকৃত কোষ হয়ে গেল। এই আদিকোষের ভিতরে প্রবেশ করলো একটা বায়োবিও ব্যাকটেরিয়া, আদিকোষের ভিতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া প্রবেশ করলো। তোমরা দেখতে বুঝতেছো বায়োবিও ব্যাকটেরিয়াটা দেখতে কিসের মতো? বায়োবিও ব্যাকটেরিয়াটা দেখতে মাইটোকন্ড্রিয়ার মতো। আদিকোষের ভিতরে প্রবেশ করলো একটা বায়োবিও ব্যাকটেরিয়া, এই বায়োবিও ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এটা যেহেতু বায়োবিও ব্যাকটেরিয়া, তাহলে এই মাইটোকন্ড্রিয়াও কিন্তু এক ধরনের আদিকোষ। মাইটোকন্ড্রিয়াটাও তাহলে এক ধরনের কি কোষ? আদিকোষ। তারপরে এই প্রকৃত কোষের ভিতরে
প্রবেশ করলো একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার পরবর্তীতে হয়ে গেল ক্লোরোপ্লাস্ট। তাইলে আমরা দেখলাম যে প্রথমে আদিকোষ ছিল, আদিকোষের নিউক্লিয়াস, আদিকোষের ডিএনএটা আবরণ দিয়ে আবৃত হয়ে নিউক্লিয়াসে পরিণত হইল, তখন সেটা হয়ে গেল প্রকৃত কোষ। প্রকৃত কোষের ভিতরে প্রবেশ করে একটা বায়োবিও ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া। বায়োবিও ব্যাকটেরিয়াটা পরবর্তীতে কি হয়ে গেল? মাইটোকন্ড্রিয়া। আরেকটা প্রবেশ করলো ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা পরবর্তীতে কি নাম ধারণ করলো? ক্লোরোপ্লাস্ট। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়া একটা আদিকোষ ছিল, ক্লোরোপ্লাস্ট একটা আদিকোষ ছিল। তারা প্রকৃত কোষের ভিতরে তাদের জায়গা দখল করে নিছে এবং তারা খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছে। আমাদের এই কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ক্লোরোপ্লাস্টের কাজও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তো এইগুলা কিন্তু প্রকৃতপক্ষে এদের গঠনটা কিসের মতো? আদিকোষের মতো। এটা মাথায় রেখো, এটা পরে আমি আলোচনা করবো আরও কিছু কথা। এখন কথা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, প্রথমে আমরা দেখলাম একটা নিউক্লিয়াস বিশিষ্ট একটা পোষক কোষ, তার ভিতরে বায়োবিও ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করলো। বায়োবিও ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকলো। এই টিকে থাকার প্রক্রিয়ার নাম এন্ডোসিম্বায়োসিস। তোমাদের কতে 1 মার্কের জন্য আসবে। আমরা কর 2টা প্রশ্ন পাইলাম, একটা হচ্ছে কোষ কি আর একটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস কি। এন্ডোসিম্বায়োসিস হচ্ছে প্রকৃত কোষের ভিতরে বায়োবিও ব্যাকটেরিয়া ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এখন তোমরা এন্ডোসিম্বায়োসিস শব্দটাকে যদি ভাঙো, এন্ডো মানে ভিতরে, বায়োলজিতে যত এন্ডো কথা পাবা সবই হচ্ছে কোথায় বলো তো? ভিতরে। এন্ডো মানেই ভিতরে। সিমবায়োসিস শব্দটা আসছে সিমবায়োটিক শব্দ থেকে। সিমবায়োটিক মানে মিথজীবী ব্যাপারটা হচ্ছে তুমি আমি দুইজনে একসাথে বসবাস করার ফলে দুইজনের কাছ থেকে উপকৃত হচ্ছি, এটা হচ্ছে মিথজীবিতা। অর্থাৎ এন্ডোসিম্বায়োসিস, এখানে একটা ভিতরে একটা মিথজীবিতার মতো কাজ হয়েছে, বুঝছো? আমাদের এই কোষের ভিতরে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর ব্যাকটেরিয়া, 2টা ব্যাকটেরিয়া প্রবেশ করে ওদেরও লাভ হয়েছে, আমাদের কোষেরও ভালো হয়েছে, কোষ উন্নত কোষ হয়েছে, তাই না? অর্থাৎ এখানে একটা সিমবায়োসিস প্রক্রিয়া চলেছে, অর্থাৎ মিথজীবিতা চলেছে। আর নিউক্লিয়াস বিশিষ্ট কোষের ভিতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া এবং একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। বায়োবিও ব্যাকটেরিয়াটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া হয়েছে, ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট হয়েছে। এইভাবে এরা টিকে থাকছে। এই টিকে থাকার প্রক্রিয়াটার নামই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তাহলে এন্ডোসিম্বায়োসিস সম্পর্কে ক্লিয়ার? এই ছবিটা একটু দেখো এন্ডোসিম্বায়োসিসের। দেখো একটা প্রকৃত কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, সুগঠিত নিউক্লিয়াস। যদিও এর আগে আদিকোষ ছিল, সেই আদিকোষের ডিএনএটা আবরণে আবৃত হয়ে সুগঠিত নিউক্লিয়াস হয়েছে, তারপরে আদিকোষটা প্রকৃত কোষ হয়েছে। প্রকৃত কোষের ভিতরে কি প্রবেশ করলো? একটা, এই যে দেখো, বায়োবিও ব্যাকটেরিয়াটার নাম কি পরবর্তীতে? মাইটোকন্ড্রিয়ন, তাই না? তারপর একটা কি প্রবেশ করলো? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া। এই ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটার নাম কি? ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট নাম ধারণ করলো। এবং একটা প্রকৃত কোষের ভিতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া এবং একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া। ক্লিয়ার সবাই? আশা করি এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া নিয়ে ক্লিয়ার। এখন কথা হচ্ছে আদিকোষের ভিতরে কি কি থাকে? আদিকোষের ভিতরে ডিএনএ থাকে, কিন্তু কীরকম জানো? এরকম বৃত্তাকার ডিএনএ টাইপের, ডিএনএর কোনো আবরণ টাবরণ কিচ্ছু নাই। এবং আদিকোষের ভিতরে রাইবোজোম থাকে, সেটা 70S রাইবোজোম। এখন 70S মানে কি, 80S মানে কি, সেটা পরে বলবো আমি যখন রাইবোজোম পড়াবো। আপাতত জানো আদিকোষের ভিতরে 70S রাইবোজোম থাকে। আদিকোষের ভিতরে বৃত্তাকার ডিএনএ থাকে, এরকম করে বৃত্তাকার ডিএনএ থাকে, আর 70S রাইবোজোম থাকে। আদিকোষের ভিতরে বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোজোম থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরেও তো থাকে, মাইটোকন্ড্রিয়াও তো একটা আদিকোষী, তাই না? তারপরে ক্লোরোপ্লাস্টের ভিতরেও তো থাকে ক্লোরোপ্লাস্টও তো একটা আদিকোষী। তাহলে পরীক্ষা যদি আসে কোন 3টা অর্গানের ভিতরে বা কোন 3টা জিনিসের ভিতরে 70S রাইবোজোম এবং বৃত্তাকার ডিএনএ থাকে, কি বলবা? আদিকোষের ভিতরে 70S রাইবোজোম বৃত্তাকার ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম বৃত্তাকার ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টে 70S রাইবোজোম বৃত্তাকার ডিএনএ থাকে। এটা সুন্দর করে লিখে নিবা। দেখানো বইটা আমি তোমাদের অবশ্য আপলোড করে দিব। এরপরে পেজে কি আছে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোষ। এই কোষটা কি কোষ? ছবি দেখো, কোষটা একটা প্রাণী কোষ। যদিও আমরা পড়াচ্ছি উদ্ভিদ বিজ্ঞান, কিন্তু আমাদের বইতে শুরুতেই প্রাণী কোষের ছবি দেওয়া, তাই আমরাও কি করব? প্রাণী কোষের ছবিটা খুব সুন্দরভাবে দেখব। প্রাণী কোষের ছবিটা দেখার পরে দেখো, এই প্রাণী কোষের ভিতরে আবরণটা কি? কোষ ঝিল্লি। আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষ উন্নত বেশি, কোষ প্রাচীর আছে তার। প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, কোষ ঝিল্লি আছে। তাহলে বাইরে যে আবরণটা আছে, আবরণটার নাম কি? এই আবরণের নাম কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি যে আঙ্গুলের মতো হয়ে গেছে, আঙ্গুলের মতো অভিক্ষেপ হয়েছে, কোষ ঝিল্লি আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলা হয় মাইক্রোভিলাই।
কোষঝিলি আঙ্গুলের মতো অভিক্ষেপকে বলা হয় ম্যাক্রোভিলাই। এই কোষঝিলিটা একটু করে টুপ খেয়ে গেছে, এটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। এগুলো নিয়ে আলোচনা আছে, আরও পরবর্তীতে আলোচনা করব। এবং এখানে আমরা নিঃস্রাবী দানা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর সুন্দর মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়ারা কিন্তু আসলে কি ছিল? মাইটোকন্ড্রিয়া আসলে ব্যাকটেরিয়া ছিল একসময়, বায়োবিও ব্যাকটেরিয়া ছিল, পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াতে রূপান্তরিত হয়েছে। এটা যেহেতু প্রাণী কোষ, এখানে ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদ কোষে, বুঝছো? প্রাণী কোষের ভিতরে আমরা আর কি দেখতে পাচ্ছি? গলগি বডি দেখতে পাচ্ছ, লাইসোজোম দেখতে পাচ্ছ, মাইক্রোটিউবুলস লম্বা লম্বা দেখছো, এই লাঠির মতো এগুলো হচ্ছে মাইক্রোটিউবুলস, রাইবোজোম দেখতে পাচ্ছ, সেন্ট্রোসোম দেখতে পাচ্ছ। এই সেন্ট্রোসোমটা একদম হচ্ছে আমাদের প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না, এটা মনে রাখো। তারপরে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে যে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর এখানে ছোট্ট ছোট্ট দানা দানা কিছু লাগানো আছে, এই জিনিসগুলো হচ্ছে রাইবোজোম, বুঝছো? রাইবোজোম লাগানো থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তারপর নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসের আবরণের সাথে কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লেগে আছে, দেখছো? এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার ভিতরে এই যে নিউক্লিউলাস যেন কোন বিজ্ঞানী আবিষ্কার করে ফেলছিল? নিউক্লিয়াস আবিষ্কারের আগেই আমরা দেখলাম, বিজ্ঞানীটার নাম কি একটু আগে পড়াইলাম, মনে করে দেখো তো, কোন বিজ্ঞানী? ফন্টানার কথা মনে আছে তোমাদের? ফন্টানা কত সালে নিউক্লিউলাস আবিষ্কার করে ফেলছিল মনে করে দেখো তো? 1781 সালে, তাই না? পরবর্তীতে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে থকথকে জেলের মতো নিউক্লিওপ্লাজম থাকে, চিকন চিকন সুতার মতো কি থাকে? ক্রোমাটিন তন্তু। নিউক্লিউলাস থাকে, এবং নিউক্লিয়াসের আবরণটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়াসের আবরণের নাম কি? নিউক্লিয়ার এনভেলপ। এবং এই এনভেলপের মধ্যে আমরা ছোট ছোট চিকন চিকন কিছু ছিদ্র দেখতে পাই, এই যে এখানে দেখছো, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার এনভেলপের মধ্যে কি আছে? নিউক্লিয়ার রন্ধ্র আছে। ছবিটা ভালো করে দেখো, এই যে দেখছো, এই যে নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপের মধ্যে এই যে দেখছো কিছু ছিদ্র, এই যে এই ছিদ্রগুলোকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, তারপরে এখানে থকথকে জেলের মতো কিছু পদার্থ আছে, এটা বলে নিউক্লিওপ্লাজম। তারপরে এখানে একটা আমরা কি দেখতে পাই? নিউক্লিউলাস। এটা আবিষ্কার করছে ফন্টানা, তাই না? ফেলিস ফন্টানা বিজ্ঞানীর নাম ছিল, 1781 সালে। আর এই টোটাল জিনিসটার নাম হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার কে জন্য করছে? রবার্ট ব্রাউন। কত সালে? 1833 সালে। মনে করে দেখো, পরে একটু রিভিশন দিব আমরা সাথে সাথে। এবং এই নিউক্লিয়াসের সাথে যে লাগানো এই যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে কিছু লাঠির মতো কিছু দেখতে পাচ্ছি লম্বা লম্বা, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের আবরণের কাঠামো তৈরি করে, দেখছি যে একটা কাঠামো, শক্ত একটা শেপ দিচ্ছে। ধরো আমরা যে কোনো একটা কিছুর বাইরে একটা শক্ত কিছু দিয়ে ঢেকে রাখি টাইপের, ওরকম একটা সাপোর্ট দিতেছে আর কি, বুঝছো? কাঠামো তৈরি করতেছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের কাঠামো তৈরি করে। এবং এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট্ট ছোট্ট কাটা কাটা দেখতে পাচ্ছ না? এগুলো হচ্ছে রাইবোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে। এটা আমি প্রশ্ন করব কিন্তু, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি লাগানো থাকে? রাইবোজোম লাগানো থাকে। আর এখানে অনেকগুলো মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ, গলগি বডি দেখতে পাচ্ছ, লাইসোজোম দেখতে পাচ্ছ, আবার এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, এগুলোর গায়ে কিন্তু আবার রাইবোজোম লাগানো নাই, বুঝছো? আপাতত এইটুকু জানলেই হয়েছে। এগুলো নিয়ে আমরা আলোচনা আরও অনেক করব, ডিটেলস অনেক আলোচনা আছে এই চ্যাপ্টারে। আমরা অনেক সুন্দর করে বেসিক সহ পড়তেছি কিন্তু। এবং এখানে বৈশিষ্ট্যের মধ্যে সব বৈশিষ্ট্য লাগবে না, আমরা এখানে একটা কথা শিখবো ভালো করে, হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিওস্ট্যাসিস, দেখো, হোমিওস্ট্যাটিক। দেখো, হোমো শব্দের অর্থ হচ্ছে সম। হোমো শব্দের অর্থ কি? হোমো শব্দের অর্থ সম। আর স্ট্যাটিক শব্দটা কি? আমাদের স্ট্যাটাসের সাথে মিল না? যে স্ট্যাটাস আমরা বলি যে তোমার স্ট্যাটাসের সাথে তো আমার স্ট্যাটাস মিলে না। স্ট্যাটাস মানে কি? অবস্থা। স্ট্যাটিক ব্যাপারটাও অবস্থাই, বুঝছো? অবস্থা অর্থাৎ সম অবস্থা। দ্যাট মিনস আমাদের একটা কোষের ভিতরে সবসময় সম অবস্থা বিরাজ করে। আমাদের একটা কোষের ভিতরে সবসময় কি অবস্থা বিরাজ করে? সম অবস্থা। কোষের ভিতর, দ্যাট মিনস অভ্যন্তরীণ অবস্থা। আমাদের পরিবেশের তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিত অবস্থা। ব্যাপারটা কি দেখো, কথাটা একটু বুঝাই। আমাদের কোষের ভিতরে ইন্টারনাল ব্যাপার, যে একটা কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষের ভিতরে, কোষের বাইরে যা হয়ে যাক না কেন, হাবিজাবি যত কাহিনী হয়ে যাক না কেন, কোষের ভিতরে সবসময় অবস্থাটা একই রকম থাকে। তুমি খেয়াল করে দেখো, অনেক যখন শীত পড়ে তখন আমাদের দেহ কিন্তু ঠিকই গরম থাকে, তাই না? বাইরের যা অবস্থা হোক না কেন আমাদের দেহ কিন্তু গরম। আবার যখন অনেক গরম পড়ে তখনও আমাদের দেহ কিন্তু একটা লিমিটের ভিতরেই থাকে গরমটা। এমন না যে গরমের দিনে আমাদের রক্ত গরম হয়ে যায়, আমরা হাত দিলে বুঝি যে শরীর অনেক বেশি গরম,
এরকম না, কিন্তু আমাদের বডি টেম্পারেচার কিন্তু সবসময় সেমই থাকে। কত আমাদের বডি টেম্পারেচার? 36°C, 36-37 এরকম, তাই না? এটাই থাকে। ফারেনহাইট স্কেলে কত? 98.4 ফারেনহাইট, এটা তোমরা জানো। তো আমাদের এই যে টেম্পারেচার কিন্তু উঠানামা করে না, অর্থাৎ আমাদের কোষের ভিতরে সবসময় সেম অবস্থা, সম অবস্থা, অর্থাৎ ইন্টারনাল ব্যালেন্স থাকে সবসময়। আমাদের কোষের ভিতরে সবসময় কি থাকে? ইন্টারনাল একটা ব্যালেন্স বজায় থাকে, এটাকেই বলা হয় হোমিওস্ট্যাসিস অবস্থা। তাহলে আমাদের কোষের ভিতরটা সবসময় কীরকম অবস্থায় থাকে? হোমিওস্ট্যাটিক অবস্থায় থাকে, অর্থাৎ পরিবেশের তারতম্যে হইলেও, পরিবেশের কোনো তাপমাত্রা ওঠানামা করলেও আমাদের কোষের ভিতরে কিন্তু স্থিতি অবস্থা সবসময়ই থাকে। এবং এখানে দেখতে পাচ্ছ কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। অভিযোজিত মানে কি? অ্যাডাপ্টেশন করা, অর্থাৎ কোষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে অভিযোজিত করে নিতে পারে, খাপ খাওয়াই নিতে পারে। অ্যাডাপ্টেশন মিন্স খাপ খাইয়ে নেওয়া, অভিযোজন মানে খাপ খাইয়ে নেওয়া, যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে আমাদের কোষ। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর এটা হচ্ছে কোষ বিপাক প্রদর্শন করে, মেটাবলিজম। আমাদের কোষের ভিতরে কিন্তু অনেক রকমের রিঅ্যাকশন ঘটে। তুমি ভাবো যে একটা কোষ, এই কোষের ভিতরে যে কত রিঅ্যাকশন ঘটতেছে প্রতিনিয়ত কোষের ভিতরে মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম মানে রিঅ্যাকশন। রিঅ্যাকশন বললে তোমরা সহজেই বুঝো, মেটাবলিজম বললে বুঝো না। মেটাবলিজম মানে রিঅ্যাকশন। এটার আবার আরেকটা কথা বলে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া শব্দটা পাইলেই বুঝবা যে মেটাবলিজম, অর্থাৎ রিঅ্যাকশন, মেটাবলিজম, মিথস্ক্রিয়া একই কথা। কোষের ভিতরে বিপাক প্রদর্শন হয়, অর্থাৎ বিপাক মানেও রিঅ্যাকশনই। কোষের ভিতরে প্রচুর পরিমাণে রিঅ্যাকশন ঘটে এবং নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে। কোষ জিনগত তথ্য ধারণ করে, প্রজন্মান্তরে স্থানান্তর করে। কোষের ভিতরে কিছু জিনগত তথ্য ধারণ করা হয় এবং এটা প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এইটুকু বুঝলাম আমরা। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই চিত্রটা আঁকা। আমাদের এই চিত্রটা আঁকতে হবে খুব সুন্দরভাবে। প্রাণী কোষের চিত্র আঁকা বাড়ির কাজ। HW নাও। HW কি বলো তো? প্রাণী কোষের চিত্রটা খুব সুন্দরভাবে আঁকবা। যখন নোট সাবমিট করবা আমি দেখবো যে কার চিত্র আঁকা কত সুন্দর হয়েছে। আজকেই কিন্তু নোটটা রাতে সাবমিট করে ফেলবা। ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি জীবকোষ এক বা একাধিক কোষ দিয়ে, জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। মানে কোষ দেহ তো গঠন হয়েছে, আমাদের জীবের দেহ তো গঠন হয়েছে কোষ দিয়েই, তাই না? অর্থাৎ কোষ হচ্ছে জীবের গঠন আর কাজের একক। কোষ কি? কোষ হচ্ছে জীবের গঠন ও কাজের একক। আচ্ছা, কোষের ভিতরে কিছু কোষীয় অঙ্গাণু আছে। অঙ্গাণুর নাম হচ্ছে অর্গানেলিস। এই ইংরেজি নামটা ভালো করে পড়ো। কোষের ভিতরে কোষের যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে তার মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়া দেখে আসছি একটু আগে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, ক্ষুদ্রাঙ্গ, এগুলা মানে ক্ষুদ্রাঙ্গ, এগুলো হচ্ছে সব ক্ষুদ্রাঙ্গ, অর্গানেলিস। কোষের ভিতরে আমরা কিছু অর্গানেলিস দেখতে পাই। ওকে, কোষবিদ্যা, সাইটোলজি। দেখো, কোষবিদ্যা, সাইটোলজি, সেল শব্দ থেকে আসছে সাইটো শব্দটা, সাইটো। আর লজি মানে জ্ঞান, অর্থাৎ জ্ঞান বা বিদ্যা। সাইটোলজি মানে কোষবিদ্যা। জীববিজ্ঞানে যে শাখায় কোষের আকার, প্রকার, রাসায়নিক গঠন, ভৌত গঠন, বিভাজন, বিকাশ, কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। সাইটোলজি শব্দটা দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। কিটোস বা কাইটোস, এটা ফাঁপা, আর লোস শব্দটা হচ্ছে ডিসকারেস, আলোচনা, মানে ফাঁপা কিছু নিয়ে আলোচনা, সেল নিয়ে আলোচনা। মূল কথা হচ্ছে সাইটোলজিটা গ্রিক শব্দ দিয়ে তৈরি। আমরা একটু আগে বলছিলাম যে ল্যাটিন আর গ্রিক আর হচ্ছে ইতালীয় শব্দ পাবো আমরা বলছিলাম যে বেশিরভাগই গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ খুবই কম। এই যে তার প্রমাণ পাইলে একটা যে গ্রিক শব্দ শুরু হয়েছে, সাইটোলজি তাহলে গ্রিক শব্দ। মূলত আমরা ল্যাটিন ব্যাপারটা মনে রাখবো, ল্যাটিনে অল্প সংখ্যক, একটু আগে সেলুলার শব্দটা ল্যাটিন শব্দ থেকে আসছে। গ্রিক ম্যাক্সিমাম, গ্রিক মনে না রাখলেও চলে, আন্দাজে বলে দিবা যে এটা গ্রিক। যদি ল্যাটিনটা জানো, অল্প কিছু জানলে বাকি সব হচ্ছে না জানি না গ্রিক বলে দিলেও হয়ে যায়, টেকনিক খাটায়। যাই হোক, এখন কথা হচ্ছে রবার্ট হুক কোষবিদ্যার জনক, মানে কোষবিদ্যা, এই কোষ নিয়ে আলোচনা। উনি আসলে যখন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থটা লেখে তখন উনি কোষের আদ্যপান্ত সব জানা ফেলছে। কোষবিদ্যার জনক উনি, কোষবিদ্যা নিয়ে ডিটেলস একটা বই লেখা ফেলাইছে উনি, বুঝছো কথা? কোষবিদ্যার জনক হচ্ছে আমাদের রবার্ট হুক। কিন্তু উনি তো জীবিত কোষ নিয়ে পর্যালোচনা করে নাই, মূলত মৃত কোষ নিয়ে পর্যালোচনা করছে। উনি জানেই না জীবিত কোষ সম্পর্কে, পরবর্তীতে জানছে হয়তো বা আমাদের লিওয়েনহুক আবিষ্কারের পরে। কিন্তু আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন, 1996 সালে। দেখো, 1911 থেকে 1996 উনি বেঁচে ছিলেন, ওনার জীবদ্দশাতে উনি এটা আধুনিক কোষবিদ্যার জনক। তাহলে পরীক্ষা যদি আসে আধুনিক কোষবিদ্যার জনকে, কার্ল পি সোয়ানসন। আর যদি বলে কোষবিদ্যার জনকে, তাহলে রবার্ট হুক। যদি বলে কোষের আবিষ্কারককে, রবার্ট হুক। কিন্তু যদি বলে জীবিত কোষের আবিষ্কারককে, তাহলে লিওয়েনহুক। ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখো, গোড়ায় পেঁচায় প্রশ্ন হবে। কোষতত্ত্ব, সেল থিওরি। আমরা কোষতত্ত্ব সম্পর্কে একটু কথা বলবো। এখানে 3টা বিজ্ঞানীর নাম মনে রাখবা, জ্যাকব স্লাইডেন, থিওডোর সোয়ান আর হচ্ছে ভার্চু, 3জন বিজ্ঞানী।
তাহলে কোষতত্ত্ব নিয়ে কজন বিজ্ঞানী কাজ করছে? 3 জন বিজ্ঞানী। পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোন বিজ্ঞানী কোষতত্ত্ব নিয়ে আলোচনা করে নাই, তাহলে প্রশ্ন যদি করে এইভাবে যে স্লাইড অ্যান্ড সো অন ভার্চু হুক, অ্যান্সার কি হবে? হুক। হুক কিন্তু কোষতত্ত্ব নিয়ে আলোচনা করে নাই, উনি কোষবিদ্যা নিয়ে আলোচনা করছে। এভাবে কিন্তু প্রশ্ন হয়। কোষতত্ত্বের মূল কথা হচ্ছে জীব কোষ দ্বারা গঠিত, লিভিং অর্গানিজম কোষ দ্বারা গঠিত। আমরা যারা জীব, আমাদের দেহ কোষ দ্বারা গঠিত। কোষ জীব বা জীবনের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক, বুঝছি, ঠিক আছে। সকল কোষ পর্যবেষ্টিত কোষ থেকে সৃষ্ট, মানে আগের কোষ থেকে পরের কোষ সৃষ্টি, এই টাইপের কথাবার্তা। যাই হোক, আমাদের ব্যাপার হচ্ছে কোষতত্ত্বের জনক কে কে? 3 জন। এই 3 জনের নাম ভালো করে মনে রাখবো আমরা। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়েয়ার সিকেভিজের সংজ্ঞাটা আবার দিচ্ছে, আমি তোমাদের শুরুতেই বুঝে আসছি। এবং আমরা বলছিলাম কোষের ভিতরে প্রচুর পরিমাণে বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াকে সমন্বিতভাবে বিপাক বা মেটাবলিজম বলে। আরেকটা ব্যাপার, আমরা জানি কোষ আত্মপ্রজননে সক্ষম, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হয়। কিন্তু আমাদের ভাইরাস আত্মপ্রজননে সক্ষম না, সজীব কোষ ছাড়া। এর জন্য ভাইরাসকে কিন্তু কোষ বলা হয় না, ভাইরাস অকোষীয়। যখন আমি ভাইরাস চ্যাপ্টার পড়াবো তখন দেখবা যে ভাইরাস অকোষীয়। কোষের প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি, কোষ মূলত এখানে দুই প্রকার রিলেটেড কথাবার্তা পাবো আমরা। প্রথমত, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা দেহ কোষ, দেহ কোষের নাম সোমাটিক সেল। সোমা শব্দের অর্থই দেহ। সোমা শব্দের অর্থই কি বলতো? সোমা শব্দের অর্থই দেহ, অর্থাৎ আমাদের দেহ গঠন হয় যে কোষ দিয়ে, সেটাই দেহকোষ। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি তৈরি হয় দেহকোষ দিয়ে। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে, 2 সেট ক্রোমোজোম বহন করে। আমাদের উচ্চ শ্রেণীর জীব কি বহন করে? 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে, অর্থাৎ 2 সেট ক্রোমোজোম বহন করে। এক সেট আসে বাবার কাছ থেকে, আরেক সেট আসে মার কাছ থেকে, পিতার কাছ থেকে n, মাতার কাছ থেকে n, মিলে হয় 2n। এটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীবে। তাহলে উচ্চ শ্রেণীর জীবে কীরকম ক্রোমোজোম থাকে? 2n ক্রোমোজোম থাকে। এই 2n ক্রোমোজোমের আরেক নাম কি? ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। এক্সাম্পল কি? আমাদের দেহকোষের মূল, কাণ্ড, পাতা, গাছের স্নায়ুকোষ, রক্তকণিকা, এগুলি সব হচ্ছে দেহকোষের এক্সাম্পল। দেহকোষের এক্সাম্পলগুলো একবার জাস্ট তুমি রিডিং পড়লে, এখান থেকে আমারই তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। তাহলে আমাদের 2 প্রকার, একটা দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। জনন কোষের আরেক নাম হচ্ছে গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল। এটা ভালো করে মাথায় রাখবা। জনন কোষের আরেক নাম কি? জনন কোষের আরেক নাম হচ্ছে গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল। আমাদের এই গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেলের এক্সাম্পল হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল যেটা, সেটা বাবারটা বাবার কাছেই থাকে, মারটা মার কাছেই থাকে, বুঝছো? মার ভিতরে থাকে ডিম্বাণু, মার ভিতরে থাকে কি? ডিম্বাণু। আর বাবার ভিতরে থাকে শুক্রাণু। এই শুক্রাণু এন, ডিম্বাণু এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহন করে। রিপ্রোডাক্টিভ সেল সর্বদা হ্যাপ্লয়েড টাইপের। এবার আসো আবার 2 প্রকার। একটু আগে দেখলাম শারীরবৃত্তীয় কাজের উপর 2 প্রকার, জনন কোষ আর দেহকোষ। এখন আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের গঠনের উপর 2 প্রকার। আমরা বলছিলাম একটা সুগঠিত নিউক্লিয়াস, একটা সুগঠিত নিউক্লিয়াস না। সুগঠিত নিউক্লিয়াস যার নাই সেটা হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, এই 3টা ইংরেজি নাম সহ পড়তে হবে। আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল বা আদিকেন্দ্রিক কোষ। এই প্রোক্যারিওটিক সেলের ভিতরে এই কোষের ভিতরে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই। আমাদের এই কোষের ভিতরে ডিএনএটা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে, 70S রাইবোজোম থাকে এবং ছড়ানো ছিটানো ডিএনএ থাকে। এই ছড়ানো ছিটানো ডিএনএটা যে জায়গায় থাকে, দেখো বৃত্তাকার ডিএনএ যে জায়গায় থাকে, সেই জায়গাটাকে বলা হয় নিউক্লিওয়েড। দেখো এই সাইটোপ্লাজমে, কোষের ভিতরে তো অবশ্যই সাইটোপ্লাজম আছে, থকথকে জেলের মতো পদার্থ। এই সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএকে বলা হয় নিউক্লিওয়েড। অর্থাৎ এই কোষের ভিতরে যেই জায়গাটুকুর মধ্যে ডিএনএ থাকে ছড়ানো ছিটানো অবস্থায়, এই জায়গাটুকুর নাম হচ্ছে নিউক্লিওয়েড। এই নিউক্লিওয়েডটাই যখন ভালো একটা আবরণ দিয়ে আবৃত হয়ে যায় তখন এটা হয়ে যায় নিউক্লিয়াস। নিউক্লিওয়েডটাই পরবর্তীতে আবরণে আবৃত হয়ে নিউক্লিয়াস হয়ে গেলেই তখন আদিকোষটা প্রকৃত কোষ হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখো। আচ্ছা, যাই হোক, আমরা আদিকোষ সম্পর্কে জানতেছি। আদিকোষের ভিতরে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে এবং 70S রাইবোজোম থাকে এবং এটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে যায়। অর্থাৎ একটা থেকে 2টা কোষ মাঝ বরাবর ভেঙে যায়, দ্বিবিভাজন হয়, 2টা ভাগ হয়, অথবা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তোমরা জানো কোষ বিভাজনের 3 প্রকার, একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিস। আমরা দেখি যে আদিকোষে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় এবং আদিকোষ দ্বারা, আদি জীব যারা তারা তৈরি আদিকোষ দ্বারা, যেমন মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, ইস্চেরিয়া কোলাই। ইকোলাইয়ের কথা শুনছো না? ইকোলাইয়ের নাম হচ্ছে ইস্চেরিয়া কোলাই। এটা আমাদের বৃহদান্তে থাকে, ক্ষুদ্রান্তে থাকে, বৃহদান্ত ক্ষুদ্রান্ত থাকে, এগুলো পরে পড়বো। আপাতত জানি যে ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার কথা বলছে, এছাড়া আরও অনেক ব্যাকটেরিয়া আছে, সব ব্যাকটেরিয়াই কিন্তু আদিকোষী। মাইকোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয়, সায়ানোব্যাকটেরিয়াকে কি বলা হয়? বিজিএ,
বিজি হচ্ছে ব্লু গ্রিন অ্যালজি, অ্যালজি মানে শৈবাল, ব্লু মানে হচ্ছে নীল, আর গ্রিন মানে সবুজ, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। আমাদের তোমার সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, বুঝছো? এই নীলাভ সবুজ শৈবাল, ইকোলাই ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এগুলো সবার ভিতরে কি নাই? এগুলো সবার ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নাই। যেহেতু এদের সবার ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নাই, তাহলে এরা সবাই হচ্ছে আদিকোষী, এদের ভিতরে সুগঠিত নিউক্লিয়াস নাই। এক্সাম্পল 3টা মনে রাখার জন্য মনে রাখবা, মাই শাবানা। শাবানার কথা শুনছো? শাবানা আলমগীরের ছবি দেখো নাই? তোমরা দেখো নাই, আমরা দেখতাম, অনেক সুন্দর সুন্দর ছবি হতো আগে শাবানা আলমগীরের। তো মাই শাবানা, মাই দিয়ে হচ্ছে মাইকোপ্লাজমা, সা দিয়ে সায়ানোব্যাকটেরিয়া, বা দিয়ে ব্যাকটেরিয়া। না মানে নাই, না মানে নাই, কি নাই বলো তো সবাই? আমাদের আদিকোষে নিউক্লিয়াস নাই, অর্থাৎ এই মাই শাবানাতে সুগঠিত নিউক্লিয়াস নাই। ছড়ানো ছিটানো ডিএনএ আছে। সুগঠিত নিউক্লিয়াস যদি থাকতো তাহলে আদিকোষ প্রকৃত কোষ হয়ে যেত। আচ্ছা, এই আদিকোষের ভিতরে তোমার অবাধ শ্বসন ঘটে, এই যে এখানে দেওয়া আছে, আদিকোষে অবাধ শ্বসন ঘটে। শ্বসন দুই রকমের, একটা সবাত আর একটা হচ্ছে অবাত। সবাত হচ্ছে অক্সিজেন দিয়ে হয়, আর অবাতে অক্সিজেন নাই। তার মানে আদিকোষে অক্সিজেন ছাড়াই শ্বসন ঘটে। কি একটা অবস্থা দেখছো, অক্সিজেন ছাড়া শ্বসন ঘটে ওদের। যাই হোক, আমরা দেখলাম, এবং মাঝে মাঝে এখানে সালোক সংশ্লেষণ ঘটে। তাহলে আদিকোষে আমরা কি কি মনে রাখবো? আদিকোষে মনে রাখবো যে সুগঠিত নিউক্লিয়াস নাই, বৃত্তাকার ডিএনএ আছে, ছড়ানো ছিটানো একটা জায়গায়, এই ছড়ানো ছিটানো জায়গাটুকুকে বলা হয় নিউক্লিওয়েড, এবং এখানে 70S ধরনের রাইবোজোম থাকে, এবং এটা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় ভাগ হয়ে যায়, বিভাজিত হয়। এক্সাম্পল মনে রাখবো, মাই শাবানা দিয়ে, মাই দিয়ে মাইকোপ্লাজমা, সা দিয়ে সায়ানোব্যাকটেরিয়া, বা দিয়ে ব্যাকটেরিয়া, না দিয়ে নাই, কি নাই? সুগঠিত নিউক্লিয়াস নাই। এবং এটা অবাধ শ্বসন প্রক্রিয়ায় শোষণ হয়। এখানে শ্বসন হয় কোন প্রক্রিয়ায়? শ্বসন হয় অবাধ শ্বসন প্রক্রিয়ায়। অবাধ, অ মানে নাই, বাত মানে বাতাস, অর্থাৎ অক্সিজেন, বাতাস নাই, অক্সিজেন ছাড়া এদের তোমার হচ্ছে শ্বসন হয়। ওকে, তারপরে দেখো কি আছে এখানে, দেহকোষ আর জননকোষের পার্থক্য আমি খুব সুন্দরভাবে লিখে দিছি। এটা তোমার বাসার কাজ, HW মানে নোট করবা, নোটের মধ্যে এটা আমি দেখতে চাই, সুন্দর করে সবাই নোট করবা, জননকোষ আর দেহকোষের পার্থক্য। জননকোষের দেহকোষ পড়লা না একটু আগে? জননকোষের দেহকোষের পার্থক্য পড়বা। এরপর আমাদের সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ অর্থাৎ কেন্দ্রটা সুগঠিত নিউক্লিয়াস, কেন্দ্রের ভিতরে নিউক্লিয়াসটা সুগঠিত। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমাটিন তন্তু থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, এবং এখানে নিউক্লিয়ার এনভেলপ থাকে, এনভেলপের ভিতরে আবার একটু ছিদ্র ছিদ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে। পড়ছো না সব কিছু? 2 স্তর বিশিষ্ট নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত হয়ে ভিতরে ডিএনএ, নিউক্লিওলাস, ক্রোমোজোম, এগুলো সব কিছু নিয়ে গঠিত। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিওপ্লাজম, থকথকে জেলির মতো পদার্থ, নিউক্লিওলাস থাকে, এটা ফন্টানা আবিষ্কার করছিল, এবং ক্রোমোজোম থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এটা নিয়ে আরও আলোচনা আছে আমাদের। এখানে হিস্টোন প্রোটিন থাকে, ডিএনএ থাকে, 80S রাইবোজোম থাকে। আমরা 70S কোথায় দেখছি? 70S দেখছি আদিকোষে। আর প্রকৃত কোষে কি দেখতে পাচ্ছি? প্রকৃত কোষে দেখতে পাচ্ছি 80S রাইবোজোম। দেখো, প্রকৃত কোষ কিন্তু ইউক্যারিওটিক সেল, আর আদিকোষ কিন্তু প্রোক্যারিওটিক সেল। প্রকৃত, তুমি হচ্ছে প্রকৃত। আমরা বলি না যে তুমি প্রকৃত, মানে তুমি ঠিক। দেখো, ইউক্যারিওটিক থাকলে প্রকৃত কোষ, আর প্রোক্যারিওটিক থাকলে আদিকোষ। খেয়াল রাখো কিন্তু, অনেকে আবার প্রকৃত মানে প্রো ভাবো, প্রকৃত মানে কিন্তু প্রো না, ইউক্যারিওটিক কোষ মানে প্রকৃত কোষ। আচ্ছা, যাই হোক, এখানে কোষ বিভাজন হয় হচ্ছে মাইটোসিস আর মেয়োসিস প্রক্রিয়াতে। এটাও গ্রিক শব্দ, দেখি ইউক্যারিওটিক শব্দটাও গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। ইউ মানে গুড, ইউ মানে তুমি মানে গুড। তুমি যদি কাউকে পছন্দ করো বলবা যে ইউ ইজ ইকুয়াল টু গুড, তুমি মানে গুড। আফসান আপু বলে দিছে তুমি হচ্ছে ভালো, তাই তোমাকেই চাই। ওকে, দেখো, ইউক্যারিওটিক কোষ মানে হচ্ছে গুড কোষ, গুড নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ গুড নিউক্লিয়াস, ভালো নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা আবরণ দিয়ে আবৃত হয়ে সুগঠিত নিউক্লিয়াস। এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি আমরা, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো নিয়ে আলোচনা করব। ব্রায়োফাইটা মানে মস, টেরিডোফাইটা মানে ফান, এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে। জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজি, অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃত বীজি। আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াইতেছি, এর বাইরে আর মানে কোনো জায়গায় তোমার সমস্যা থাকার কথা না। তারপরে প্রকৃত কোষ, ইউক্যারিওটিক কোষ আমরা জানি, প্রকৃত কোষে সবাত শ্বসন ঘটে। সবাত, মানে আছে, তাই না? আছে। বাত মানে বাতাস, বাতাস আছে মানে অক্সিজেন আছে, অর্থাৎ সবাত শ্বসনে অক্সিজেন দিয়ে শোষণ ঘটে। এবং শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ সব কিছু প্রকৃত কোষে খুব ভালোভাবে ঘটে। এই জন্যই তো এর নাম প্রকৃত কোষ। আত্তীকরণ মানে কি তোমরা অনেকে জানতে চাও? আত্তীকরণ মানে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ATP এবং NAD
PH2 তৈরি হওয়ার যে প্রক্রিয়া তারাই বলা হয় আত্তীকরণ প্রক্রিয়া। বুঝছো, আত্তীকরণ মানে এটিপি এবং NADPH2 তৈরি হওয়ার যে প্রক্রিয়া তারাই বলা হয় আত্তীকরণ প্রক্রিয়া। সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হচ্ছে বঞ্জিওমরফা পিউবিসেন্স। এটা এমসিকিউ আসতে পারে। এটা একটা লোহিত শৈবাল যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে আবিষ্কৃত হয়েছিল। বড় স্ত্রী গ্যামেটটা বড়, অর্থাৎ ডিম্বাণুটা বড় এবং শুক্রাণুটা ছোট। আমরা জানি শুক্রাণু নর্মালি ছোটই থাকে। বড় স্ত্রী গ্যামেট এবং ছোট পুংগ্যামিট দ্বারা এর যৌনজনন হতো। বুঝছো, আমাদেরও তাই হয়। আমাদের মেয়েদের ডিম্বাণু বড় আর পুরুষের শুক্রাণু ছোট। ওই বঞ্জিওমরফা পিউবেসেন্সেও তাই হয়েছে। এটা একটা লোহিত শৈবাল। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা ইউক্যারিওটিক কোষ সম্পর্কে জানলাম। ইউক্যারিওটিক কোষ মানে আদি কোষ, প্রকৃত কোষ। প্রকৃত কোষের নিউক্লিয়াসটা প্রকৃত অর্থাৎ সুগঠিত। গুড, ইউ মানেই গুড, তাই না? ইউ মানেই প্রকৃত, ইউ মানেই গুড। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস অর্থাৎ গুড নিউক্লিয়াস। এখানে 80S রাইবোজোম থাকে এবং আমরা এখানে মাইটোসিস আর মায়োসিস প্রক্রিয়াতে কোষ বিভাজন হইতে দেখি। এবং এখানে তোমার এটার এক্সাম্পল হচ্ছে শৈবাল ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম। এখানে অবাধ শ্বসন ঘটে না, সবাত শ্বসন ঘটে। এখানে সবাত, অক্সিজেনের উপস্থিতি আছে। প্রকৃত মানে অক্সিজেন থাকবে, এটাই স্বাভাবিক। শোষণ, আত্তীকরণ, সালোকসংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি হয়। আত্তীকরণ সম্পর্কে তোমরা নাও বুঝতে পারো, কারণ সালোকসংশ্লেষণ শুনে আসছো। সালোকসংশ্লেষণ হচ্ছে আমরা এই যে সূর্যালোকের সাহায্যে যে খাদ্য তৈরি প্রক্রিয়া, এটা নিয়ে আলোচনা করবো পরে। আত্তীকরণ মানে এটিপি আর NADPH2 তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটা আত্তীকরণ। এবং এইটুকু আমরা ডিটেলস বললাম। তাহলে প্রকৃত কোষ আর আদি কোষের পার্থক্য পড়া উচিত না? এই যে এখানে পার্থক্য পড়া আছে এবং এখানে আমি লিখে রাখছি ফুল অধ্যায় শেষ হইলে এটা আবার পড়বো। এখন কি নিউক্লিয়াস সম্পর্কে তুমি রিডিং পড়লে বুঝতে পারবা। এতক্ষণ আমি যা যা বললাম সবই আছে। আদি কোষের DNA সমৃদ্ধ জায়গাকে বলা হয় নিউক্লিয়েট। পরবর্তীতে সেই নিউক্লিয়েটটা যখন আবরণ দিয়ে আবৃত হয়, সুগঠিত হয়, তখন তার নাম হয়ে যায় নিউক্লিয়াস। প্রকৃত কোষ হচ্ছে রিচ, আদি কোষ গরিব। আদি 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 মানুষ তো গরিবই। প্রকৃত রিচ, বুঝছো? এখানে সুগঠিত নিউক্লিয়াস আছে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই। DNA এখানে বৃত্তাকার DNA আছে একটা, তাও হিস্টোন প্রোটিন থাকে না, ক্রোমোজোম নাই বললেই চলে, গরিব, বুঝছো না? আর প্রকৃত কোষে সুগঠিত DNA আছে, সূত্রাকার DNA, হিস্টোন প্রোটিন আছে, সেই অবস্থা, হাইফাই অবস্থা। আবরণ বিশিষ্ট অঙ্গাণু, আদি কোষে কোনো আবরণ বিশিষ্ট অঙ্গাণু নাই, খালি রাইবোজোম আছে। রাইবোজোম সার্বজনীন, সব জায়গায় আছে, সার্বজনীন অঙ্গাণু রাইবোজোম। প্রকৃত কোষে আবরণ বিশিষ্ট অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, আরও হাবিজাবি যা থাকার। রাইবোজোম আছে এখানে, রাইবোজোম 70S ধরনের। 70Sকে ভাগ করলে হয় 50 + 30, 50S + 30S। বায়োলজিতে 50 আর 30 মিলালে কিন্তু 70 হয়। এমনি তোমরা পড়বা 80, কিন্তু বায়োলজিতে 50 আর 30 মিলে 70 হয়, 70S রাইবোজোম। এটা পরে বলবো কেন, আপাতত জানো। আর প্রকৃত কোষে থাকে 80S। 80কে ভাঙলে হয় 60 + 40। 60 আর 40 মিলাইলে আমাদের হওয়ার কথা 100, তাই না? কিন্তু আমাদের বায়োলজিতে হবে 80। এই তো 80S, এটা জানি না, রাখো, এটা একটু ব্যতিক্রম। সাইটোস্কেলিটন আদি কোষে থাকে না, প্রকৃত কোষে থাকে। সাইটোস্কেলিটন কি পরে পড়বা। তারপরে আরও এখানে ইন্ট্রন্স নাই। অ্যামেটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, অবাধ শ্বসন ঘটে। ট্রান্সক্রিপশন সম্পর্কে এখন বললে বুঝবা না, পরে বলবো আমি। ইন্ট্রন্স সম্পর্কে বললে বুঝবা না, পরে বলবো আমি। অপেরণ খালি থাকে। আদি কোষে একটা জিনিস আছে, এটা হচ্ছে অপেরণ, বুঝছো? আর কিছুই নেই। প্রকৃত কোষে আবার অপেরণ নাই। এই তো ব্যতিক্রম, এটা পড়ো। এটা আবার আমরা পরবর্তীতে আবার দেখবো, কারণ সাইটোস্কেলিটন সম্পর্কে ডিটেলস আলোচনা পেছনে আছে। তারপরে হচ্ছে ইন্ট্রন্স সম্পর্কে আলোচনাও পেছনে আছে, জিনের গঠন সম্পর্কে। ট্রান্সলেশন সম্পর্কেও আলোচনা পেছনে আছে। তাই আমরা যতটুকু বুঝলাম, বাকি শব্দগুলো পরে পাবো। পরে আবার রিভিশন যখন দিবা এই চ্যাপ্টার, তখন দেখবা এগুলো তুমি বুঝতেছো। এখন যদি না বুঝো সমস্যা নেই, যে RNA পলিমারেজটাও তুমি এখন বুঝবা না, এলে আমি বলি না। এটি বললে মাথা ঘুরাইবো, বলো আল্লাহ রে, সাইটোস্কেলিটন কি, RNA পলিমারেজ কি, অপেরণ কি, ট্রান্সলেশন কি, এই 4টা জিনিস এখন, জিনের গঠন আবার কি, এই 5টা জিনিস এখন বললেও বুঝবা না। তাই এই 5টা জিনিস পরে পড়বো আমরা, এগুলো নিয়ে মাথা ঘামাইবা না যারা 26 ব্যাচ। এগুলা পরে আসে, আবার আস্তে আস্তে পরে রিভিশন দিবা শেষে। আবার যখন ফুল চ্যাপ্টার পড়া হয়ে যাবে তখন এগুলো বুঝবা। আপাতত আমরা জানি যে কোষের বিভাজন হয় আদি কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, প্রকৃততে মাইটোসিস আর মিওসিসে। এই জায়গায় সবশেষণ, এই জায়গায় অবশেষণ, যা যা আর কি। প্রকৃত কোষ মূলত সব আছে, আদি কোষে নাই। ওকে, তারপরে আমাদের প্রকৃত কোষে জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে আবার উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। আমরা একটু আগে দেখলাম যে আমাদের কোষ 2 প্রকার। প্রথমত শারীরবৃত্তীয় কাজের উপরে, জনন কোষ, দেহ কোষ। তারপরে দেখলাম নিউক্লিয়াসের গঠনের উপরে, আদি কোষ, প্রকৃত কোষ। এখন আবার দেখতেছি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে।
উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের বাইরে কোষ প্রাচীর নাই। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নাই। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে কোষ গহ্বর নাই, থাকলেও ছোট। উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। আমি এই প্রথম দিকে শুরুতেই বলছিলাম ছবি দেখানোর সময় যে সেন্ট্রোসোমটা কার বৈশিষ্ট্য? সেন্ট্রোসোমটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। তাহলে সেন্ট্রোসোম প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যের নাম শ্বেতসার, প্রাণী কোষে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। এখন তোমাদের বাসার কাজ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য করবা, কি আছে কি নাই, কি আছে কি নাই, কি আছে কি নাই, এরকম করে, বুঝছো? সুন্দর করে কার সঞ্চিত খাদ্য কি সুন্দর করে পার্থক্য করে আমি নোটে এটা দেখতে চাই, নোট করে এটা পড়বা সুন্দর করে, ওকে? তারপরে দেখো এই যে এখানে দিয়েই দিছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ। সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর আছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে নাই। ক্লোরোপ্লাস্ট আছে উদ্ভিদ কোষে, প্রাণী কোষে নাই। বড় কোষ গহ্বর বিদ্যমান উদ্ভিদ কোষে, প্রাণী কোষে বড় কোষ গহ্বর নাই, থাকলেও ছোট্ট। সেন্ট্রোসোম উদ্ভিদ কোষে নাই, আছে প্রাণী কোষে। সঞ্চিত খাদ্য শ্বেতসার, গ্লাইকোজেন হচ্ছে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য। এই পার্থক্যটাই সুন্দর করে নোটে লিখবা, ঠিক আছে? ওকে, এবার আমরা স্টেম সেলের কথা একটু শুনি। এখানে স্টেম সেল সম্পর্কে কিছু বলা আছে। স্টেম সেল মূলত জাইগোটার ভ্রূণে পাওয়া যায়। স্টেম সেলের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। স্টেম সেল বারবার বিভাজিত হইতে পারে। স্টেম সেল ক্ষতিগ্রস্ত কোষ পুনরায় তৈরি করতে পারে। আমাদের হাত পা কেটে গেলে ফিল আপ হয়ে যায় না গ্রোথ কোষ দিয়ে, ওখানেও স্টেম সেলের কার্যকারিতা আছে। স্টেম সেলগুলো পার্থক্যমণ্ডিত নয়, মানে একটা থেকে আরেকটা আলাদা নয়, সেটা বলছে। পুরোপুরি পার্থক্যমণ্ডিত না। পার্থক্যমণ্ডিত মানে গঠনগত কার্যগত দিক থেকে আলাদা, ব্যাপারটাকে পার্থক্যমণ্ডিত বলে। স্টেম সেলের বৈশিষ্ট্যটা একটা রিডিং দিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না। স্টেম সেল দিয়ে হার্ট, কিডনি এগুলো তৈরি করা সম্ভব। সামনে ট্রাই করতেছে বিজ্ঞানীরা। আমি বসে আছি, আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতেছি, বসে রয়েছি, খালি ডাক্তারিতে যাই, আর কিছু নিয়ে কাজ করি না। কিন্তু সারা দুনিয়া কিন্তু বসে নাই। দুনিয়া কিন্তু স্টেম সেল দিয়ে কীভাবে হার্ট, কিডনি, লাংস এগুলো তৈরি করে প্রতিস্থাপন করা যায়, উন্নত চিন্তা ভাবনা সব। বাংলাদেশে এখন অনেক পিছানো, তুমি ভাবতেই পারো না। আমেরিকাতে যা দেখবা, বড় বড় দেশে যা বড়রা যা করতেছে, আমরা এগুলো নিয়ে কিছুই ভাবি না। আমরা খেয়ে পরেই বাঁচতে পারতেছি না, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গরিব, এই জন্য আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। কিন্তু হার্ট, কিডনি, লাং এগুলো তৈরি করা ট্রাই করতেছে। ইভেন বোন মেরোতে স্কিন, লিভার এগুলোও, আমাদের স্কিনে, বোন মেরোতে, লিভারে কিন্তু স্টেম সেল আছে। তোমরা শুনছো না বোন মেরো ট্রান্সপ্লান্টেশনের কথা? শুনছো না যে যাদের ক্যান্সার হয় তাদের বোন মেরো ট্রান্সপ্লান্টেশন করা হয়? আবার লিভার কাটলে লিভার হয়ে যায়, লিভার দান করে অনেকেই, মাকে দান, বাবাকে ছেলে মেয়ে দান করে, শুনছো না? ওই লিভার কিন্তু আবার হয়ে যায়। কিভাবে হয়? স্টেম সেল থাকে বলে। স্টেম সেলের রিজেনারেশন পাওয়ার আছে, রিপেয়ারিং ক্ষমতা আছে প্রচুর। রিপেয়ার মানে কি? পুনরায় আবার ঠিক হয়ে যাওয়া। রিজেনারেশন মানে পুনরায় তৈরি হওয়ার ক্ষমতা আছে। দারুণ না? এরকম যদি ব্রেন, কিডনি, হার্ট এগুলোতেও থাকতো তাহলে এগুলোও রিপেয়ার করা যেত, এগুলোর ট্রিটমেন্টও সহজ হয়ে যেত। যাই হোক, এখানে আমাদের কিছু তোমার আকার আকৃতি সম্পর্কে বলা হয়েছে। আমাদের কোষ তো অনেক ছোট, মাইক্রোমিটার, ন্যানোমিটার, মাইক্রন, এই টাইপের শব্দগুলো এখানে বলছে। আমরা 1 মিটারের 10 লাখ ভাগের 1 ভাগকে বলা হয়, 10 লক্ষ ভাগের 1 ভাগকে বলা হয় 1 মাইক্রোমিটার। 1 মিটারের তোমার 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার, 1 কোটি বা 10 কোটি। আর্মস্ট্রং হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগকে। তাহলে 1 মিটার যদি এতটুকু হয়, এটার 100 কোটি ভাগ করলে 1 ভাগ হলে যা হবে সেটাই আর্মস্ট্রং, 10 টু দি পাওয়ার 10। 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10, মানে 1-এর পরে 10টা শূন্য, হিসাব করে দেখো। এলা তুমি এই মানগুলোকে এমনি পড়বা, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। ব্যবহারটা একটু পড়তে পারো, রিডিং খুব ইম্পর্টেন্ট কিছু না, বুঝছো? খালি চোখে কতটুকু দেখা যায়, কি আণুবীক্ষণ যন্ত্রে কতটুকু দেখা যায়, ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্রে কতটুকু দেখা যায়, রিডিং পড়বা। কোষের আয়তন, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, বলছিলাম না এটাকে পিপিএলও বলা হয়, শুরুতেই বলছিলাম না? তারপর বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। তারপরে হচ্ছে মানুষের মোটর নিউরন হচ্ছে 1.37 মিটার লম্বা। এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের গোড়া। আমাদের যে পিছনে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডের ওখানে স্পাইনাল কর্ড আছে, মেরুদণ্ডের ভিতরে। স্পাইনাল কর্ডের গোড়া থেকে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত, 1.37 মিটার মনে হয় লম্বা, এটা বুঝছো? তাহলে আমাদের মোটর নিউরন কতটুকু পর্যন্ত? স্পাইনাল কর্ডের গোড়া থেকে, অর্থাৎ কোমর থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত, এরকম হবে আর কি আকার। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অনুচক্রিকা। এটা শুরুতেই পড়ছি, যে নোট লিখে রাখছি, নোটে এরা দিয়ে দিছি। ওকে, তাহলে এটুকু পড়লাম আমরা। এবার এখানে এক কোষী জীবের এক্সাম্পল বলছে ক্লোরেল্লা, যার জীবন একটা কোষ দিয়ে গঠিত, একটি মাত্র কোষ দিয়ে যে এটা গঠিত সেটাই ক্লোরেল্লা এক্সাম্পল দিছে। ক্লেমাইডোমোনাস আছে, ক্লোরেল্লা আছে। বহুকোষী জীব, আমরা মানুষ, আমাদের দেহ কিন্তু অনেকগুলো কোষ দ্বারা গঠিত, এটাকে বহুকোষী জীব বলা হয়। এই কোষ এত ছোটো কেন? এটি গেলে রিডিং পড়বা, বুঝছো? এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এক কোষীর এক্সাম্পল এখানে ক্লোরেল্লা দিছে, কিন্তু তোমরা ক্লেমাইডোমোনাসও পাবা, ক্লেমাইডোমোনাস এগুলো পাবো আমরা শৈবাল চ্যাপ্টারে। বহুকোষী জীব হচ্ছে মানুষ, জাস্ট এইটুকু পড়লাম, এখান থেকে আমাদের কিছু লাগবে না। এখানে ডিফারেন্সিয়েশন বা পার্থক্যকরণের সংজ্ঞা দিছে। বহুকোষী জীবদেহে বিভিন্ন
অঙ্গের কুসুম আকার আকৃতিগতভাবে কার্যকারিতার দিক থেকে ভিন্ন হওয়াকে, না আমাদের সব অঙ্গের কোষ তো এক সমান না, সব অঙ্গের কোষের কাজও তো এক না, একটা থেকে আরেকটা ভিন্ন হওয়াকে ডিফারেন্সিয়েশন বলে বা পার্থক্যকরণ বলে। এবং আমরা জানি যে আমাদের কোষের সকল কোষে কি আছে, সকল কোষেই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা, সকল কোষে ক্রোমোজোম সংখ্যা 46টা। আমাদের প্রত্যেকটা কোষে, আমাদের যতগুলো কোষ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, 10⁻14 ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে, এই প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। এর ভিতরে কিছু, এদের সকল কোষের জিনোম আবার আলাদা। জিনোম মানে কি, জেনেটিক কোড, ভিতরে 64টা জেনেটিক কোড সব আবার আলাদা, মানে খুবই জটিল একটা অবস্থা। আল্লাহ তাআলা যে কি বানাইছে, তুমি যদি মানব দেহ নিয়ে গবেষণা করো তোমার মাথা ঘুরে যাবে যে এটা যে বানাইছে সে কতটা পাওয়ারফুল সৃষ্টিকর্তা। আচ্ছা যাই হোক, আমাদের বিভিন্ন কোষ থেকে হরমোন এনজাইম এগুলো বের হয়, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। একটা উদ্ভিদ কোষের গঠন, উদ্ভিদ কোষের কোষপ্রাচীর থাকে, কোষঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, এর ভিতরে আর কি কি থাকে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, এই ছকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে শুরু করব এখান থেকে। আজকে যতটুকু পড়াইলাম আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো, এবং আমি ট্রাই করছি প্রতিটা কঠিন জিনিসকে সহজ করে প্রেজেন্ট করার জন্য। টোটাল পুরা ক্লাসটা শেষ করে অবশ্যই নোট সাবমিট করবা মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপে, এবং জানাবা ক্লাসগুলো তোমাদের কীরকম লাগতেছে, বুঝতেছো কিনা। আর এই ক্লাসগুলো আমরা সামনে কিন্তু কন্টিনিউ করব তোমাদের রেসপন্সের উপরে। সবাই ক্লাস করবা ঠিকঠাক মতো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।